সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, অর্থাৎ সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি যেভাবে তোমাদের কাছে কোশ্চেন করব, আশা করি সকলেই সেই প্রশ্নের উত্তর দিবা। আমরা বেশি টাইম নেব না, আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের ক্লাস কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? একজন বলছে চ্যাপ্টার 1 করাইছে, 2 এ করায় নাই। কে বলছে করায় নাই? প্রাইভেট গ্রুপে আমরা চ্যাপ্টার 2 এর ক্লাস ভিডিও আপলোড দিয়েছি। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু আমাদের পেইড কোর্স শুরু করার আগে একটা রুটিন দিয়েছি যে কোন দিন কোন ক্লাস হবে, কোন অধ্যায়ের উপরে। সো আমরা ম্যাক্সিমাম দিন রেকর্ড ক্লাস আপলোড দেব। যেদিন আমরা লাইভ ক্লাস দেবো সেদিন অবশ্যই গ্রুপে আগে থেকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? মারিয়া বর্ষা, এটা পাবলিক গ্রুপে ক্লাস হচ্ছে। এই ক্লাসটাই কিন্তু আমরা আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করব। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা, আবার বলছি প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা আমার পেইড গ্রুপে অর্থাৎ পেইড ব্যাচে ভর্তি আছো, তোমরা কিন্তু এই ক্লাসগুলো নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা। পরবর্তীতে যদি এই ক্লাস খুঁজে না পাও, আমার কিন্তু কোনো দায়বদ্ধ থাকবে না। তাহমিনা রিয়া বলছে আমি ক্যালকুলাস 2 কোর্স কিনতে চাই, ফি কত? তোমাকে আমি আচ্ছা রিপ্লাই দিচ্ছি 800 টাকা। 800 টাকা 01704232438 হোয়াটসঅ্যাপে নক দাও। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করব। সো তোমরা একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা যে কে কে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো। দেখো আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্যালকুলাস 2 তে ইতিমধ্যে চ্যাপ্টার 1 শেষ করেছি, 2 এ শেষ করেছি। আজকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 2B এবং 2C শেষ করব। আরও একটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের কিন্তু ক্লাস রুটিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে কিন্তু আপলোড দেওয়া আছে। আপনারা প্রস্তুত থাকবেন, আমাদের ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। ওকে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা এখনই শুরু করব। সবাই একটু দ্রুত খেয়াল করবা। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 সাবজেক্টের অধ্যায় 2B নিয়ে। অধ্যায় 2B এর নাম হচ্ছে বক্রতা। কি নাম আছে? 2B এর নাম হচ্ছে বক্রতা, প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। এর ক্ষেত্রে প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। সো শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে প্যারামিটার যুক্ত সমীকরণটা কেমন হতে পারে। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। বলছে কোন কোন বক্ররেখার উপরস্থ, আবার কি বলছে যে কোন কোন বক্ররেখার উপরস্থ কোন বিন্দুর ভুজ এক্স এবং কোটি ওয়াই কে, কি বলছে, কোন বিন্দুর ভুজ এক্স এবং কোটি ওয়াই কে অন্য, কি বলেছে, অন্য একটি তৃতীয় চলক, কি বলে, তৃতীয় চলকের সংখ্যায় প্রকাশ করা হয়, ওই তৃতীয় চলককে প্যারামিটার বলে। কি বলেছে? ওই তৃতীয় চলককে কি বলা হয়? প্যারামিটার বলে। তাহলে আমরা ধরে নিলাম এখানে তৃতীয় চলকটি আমাদেরকে থিটা, কি বলা হয়? আমরা ধরে নিলাম তৃতীয় চলকটিকে আমাদের থিটা। তাহলে ওই থিটাকে আমরা কি বলবো? প্যারামিটার বলে। প্যারামিটারের সাহায্যে প্রকাশিত কোন সমীকরণকে প্যারামিটার সমীকরণ বা পরামিতিক সমীকরণ বলা হয়। তাহলে আমরা ধরে নিলাম তৃতীয় চলক কি? থিটা। তাহলে এই থিটার মাধ্যমে যদি আমরা কোনো সমীকরণ প্রকাশ করি, তাহলে সেই সমীকরণকে আমরা কি বলবো? প্যারামিটার যুক্ত সমীকরণ বা পরামিতিক সমীকরণ। আমি আরো একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো আমরা এই যে ভুজ এবং কোটির বিষয়টা নিয়ে কিন্তু আমরা লিখতে পারি। দেখো লিখতে পারি কত? dx বাই, মনে করো এই যে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর একবার অন্তরীকরণ। আবার এমন লিখতে পারি যে dy বাই dx, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে আমরা আমাদের অধ্যায় 2 এ পর্যন্ত কি পড়েছি? হয় অঙ্কগুলো আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ ছিল, অথবা ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ ছিল। কিন্তু এখানে আমাদের চলকটা কি? চলকটা এক্স ওয়াই হবে না, চলকটা কি হবে? থিটা হবে। তাহলে আমাদের এমনটা হতে পারে যে dy বাই d থিটা, মানে কি? থিটার সাপেক্ষে ওয়াই এর একবার অন্তরীকরণ, বা হতে পারে dx বাই d থিটা, কি হতে পারে? থিটার সাপেক্ষে এক্স এর একবার অন্তরীকরণ। অর্থাৎ আমাদের এই যে প্যারামিটার যুক্ত সমীকরণের যে অধ্যায়গুলো আমাদের ম্যাথ সমাধান করতে হবে, সেখানে আমাদের কি কি করতে হবে? থিটার সাপেক্ষে বা অন্য একটি চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সাপোজ যদি আমাদের তৃতীয় চলকটি কি হয়? টি হয়,
তাহলে আমাদের কি বড় লিখতে হবে যে ডিওয়াই বাই ডিটি মানে টি এর সাপেক্ষে ওয়াই এর একবার অন্তরীকরণ, বা কি লিখতে আমরা ডিএক্স বাই ডিটি মানে কি আমাদের টি এর সাপেক্ষে এক্স এর একবার অন্তরীকরণ। আশা করি তোমরা প্যারামিটার যুক্ত সমীকরণ বুঝছো। এখন আমরা চলে যাব আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ। তার আগে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। আবারও বলছি, এই অধ্যায় থেকে আমাদের কি পড়বে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। কোন সমীকরণের ক্ষেত্রে, প্যারামিটার যুক্ত সমীকরণের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করব কি প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করি, রো দ্বারা। তাহলে আমাদের প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা আমরা মনে রাখবো, রো ইকুয়াল এক্স প্রাইম তার স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম তার স্কোয়ার টোটালটার পাওয়ার কত 3/2 বাই এক্স প্রাইম ইন্টু ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইন্টু এক্স টু প্রাইম। মনে রাখতে হবে যেখানে এই যে হর, যেখানে হর কি নট ইকুয়াল 0 মানে আমাদের এই হরটা কখনো শূন্য হওয়া যাবে না। যদি হরটা শূন্য হয়ে যায় তাহলে ওই ম্যাথটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এজন্য হর কখনো শূন্য হবে না। আমরা আরো একটু দেখে নিই, যেখানে এক্স প্রাইম, যেখানে এক্স প্রাইম মানে হচ্ছে থিটার সাপেক্ষে এক্স এর একবার অন্তরীকরণ, আর যেখানে কি ওয়াই প্রাইম মানে কি থিটার সাপেক্ষে ওয়াই এর একবার অন্তরীকরণ। যদি এমনটা হয় যে এক্স টু প্রাইম তাহলে কত হবে ডি স্কোয়ার এক্স বাই কত ডি থিটা স্কোয়ার, তাই না? দেখো এটা কি আমাদের খেয়াল করতে হবে, এটা কি আমাদের টু প্রাইম মানে থিটার সাপেক্ষে কি এক্স এর কয়বার, দুইবার অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা তোমরা একটু ঝটপট সবাই কিন্তু মুখস্থ করে নিবা। কি বললাম, ঝটপট সবাই মুখস্থ করে নিবা। আবার বলছে এই সূত্রটা সবাই একটু ঝটপট মুখস্থ করে নিবা যে প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে রো ইকুয়াল এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার টোটাল পাওয়ারটা 3/2 বাই এক্স প্রাইম ইন্টু ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইন্টু এক্স টু প্রাইম। তাহলে শুরুতেই আমরা একটা অঙ্ক খেয়াল করি। দেখো আমাদের অঙ্কটা বলছে যে এক্স ইকুয়াল এ কস থিটা কমা ওয়াই ইকুয়াল বি সাইন থিটা উপবৃত্তের কার সমীকরণ, এটা একটা পরামিতিকের উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, যেখানে কি বলতো এ এবং থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা একটু আগে শিখে আসলাম এই যে বক্রতার ব্যাসার্ধ সূত্রটা কি, সূত্র হচ্ছে রো ইকুয়াল, খেয়াল করতে হবে যে এক্স ওয়ান প্রাইম তার স্কোয়ার প্লাস কত আমাদের, সুতরাং আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো যাদের মনে নেই যে এক্স প্রাইম স্কোয়ার প্লাস কত ওয়াই প্রাইম কি তার স্কোয়ার টোটালটার পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে 3/2 বাই এক্স ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মাইনাস এক্স টু প্রাইম ইন্টু ওয়াই ওয়ান প্রাইম। এটা হচ্ছে আমাদের এই যে থিটা যুক্ত সমীকরণ, অর্থাৎ তৃতীয় চলক যুক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদের এখান থেকে কার কার মানটা বের করতে হবে, এক্স প্রাইমের মান এক্স টু প্রাইমের মান, ওয়াই প্রাইমের মান ওয়াই টু প্রাইমের মান। তাহলে আমরা দেখে নেবো দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে এক্স ইকুয়াল কত এ কস থিটা, আর এটা দেওয়া আছে কত ওয়াই ইকুয়াল কত বি সাইন থিটা। আমরা কার কার মানটা বের করব, এক্স প্রাইম আর এক্স টু প্রাইম এবং ওয়াই প্রাইম এবং ওয়াই টু প্রাইম। তাহলে এখানে 3 নম্বর চলক কোনটা, এখানে কিন্তু 3 নম্বর চলক হচ্ছে থিটা। তাহলে এটাকে আমরা একবার অন্তরীকরণ করবো কি বলতো যে ডিএক্স বাই ডি থিটা কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। লিখলাম কত ডি বাই ডি থিটা কত এ কস থিটা। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম ডি থিটা ডিএক্স বাই ডি থিটা, এটাকে আমরা কি পড়ি বলতো, এটাকে আমরা পড়ি এক্স প্রাইম। তাহলে এটা মানে হচ্ছে এক্স প্রাইম। তাহলে আমরা থিটার সাপেক্ষে কস থিটারে একবার অন্তরীকরণ করলে হয় কত মাইনাস কি বলতো, মাইনাস কত সাইন থিটা। যেহেতু থিটার সাপেক্ষে থিটারে করলে 1 হবে আর লেখা লাগবে না, এ কনস্ট্যান্ট ছিল এই কনস্ট্যান্ট বসে গিয়েছে। সেম ভাবে এটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসবে যে এক্স টু প্রাইম, তাহলে মাইনাস এটা বসে যাবে কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে সাইন থিটারে একবার অন্তরীকরণ করলে কত হবে আমাদের হচ্ছে কত কস থিটা। তাহলে আমরা কিন্তু একবার প্রাইম পেয়ে গেলাম, দুইবার প্রাইম পেয়ে গেলাম। তাহলে সেম ভাবে এটা কিন্তু আমরা একবার করি, তাহলে ওয়াই কে একবার করলে হয় ওয়াই প্রাইম, বি কনস্ট্যান্ট বসে যাবে, সাইন থিটারে একবার অন্তরীকরণ করলে কত হয় আমাদের হচ্ছে যে কস থিটা। এখানে লাগবে কয়বারের মান, দুইবার। ওয়াই কে দুইবার করলে হয় টু প্রাইম আর কসটা করলে কি মাইনাস সাইন থিটা, আর কনস্ট্যান্ট বি ছিল বি বসে গিয়েছে। তাহলে এখন একটা ব্যাপার হচ্ছে খেয়াল করো, এখানে কিন্তু তৃতীয় চলক কয়টা, অনলি একটা, বাট এখানে কিন্তু মান দেওয়া আছে কত এ কমা 0। তাহলে মনে রাখতে হবে ক্রমজোড় আকার দেওয়া থাকলে প্রথম মানটা কি হয়, প্রথম মানটা হয় এক্স আর 2 নম্বর মানটা কি আমাদের হয় হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমাদের এক্স আর ওয়াই অর্থাৎ আমাদের এই মান হয় এই সমীকরণে অথবা এই সমীকরণে বসিয়ে থিটার মানটা বের করে নিতে হবে। অন্যান্য প্রশ্নে কিন্তু ডিরেক্টলি আমাদের প্রশ্নে বলে দেবে যে থিটা ইকুয়াল ড্যাশ বিন্দু। যেমন আমরা একটা প্রশ্ন খেয়াল করে দেখো, এখানে বলেছে
থিটা ইকুয়াল কত 0 বিন্দু। এই প্রশ্নটা কিন্তু কি বলে দিয়েছে থিটা ইকুয়াল 0 বিন্দুতে, বাট এই প্রশ্নে কিন্তু থিটা ইকুয়াল 0 দেওয়া নেই, আমাদেরকে আগে থিটার মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন, খেয়াল করে আমরা লিখতে পারি, দেখো এখন কত বলো তো a,0 বিন্দুতে আমরা দেখো এই a,0 বিন্দু আমরা এই সমীকরণে বসাতে পারবো, এইটা বসাতে পারবো। তাহলে আমাদের প্রশ্ন যদি থিটার মান সরাসরি দেওয়া না থাকে তাহলে আমরা বসিয়ে থিটার মানটা বের করে নেব, আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে কষ্ট করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে বসাই, তাহলে x এর মান a, তাহলে এখানে বসাইতে আমরা a ইকুয়াল কত আমাদের দেখো তো a cos থিটা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এই পাশ থেকে a বাদ দিলে কত হবে কত cos থিটা ইকুয়াল কত আমাদের 1। তাহলে আমরা জানি cos 0 ডিগ্রির মান কিন্তু 1, আমরা সকলে জানি এই 1 এর পরিবর্তে আমরা কি ভাবতে পারবো cos 0 ডিগ্রি। অতএব এই পাশ থেকে cos এই পাশ থেকে cos বাদ দিলে থিটা ইকুয়াল কত আমাদের থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত 0। তাহলে প্রশ্ন কিন্তু ডাইরেক্টলি এমনও পড়তে পারতো যে x ইকুয়াল a cos থিটা y ইকুয়াল b sin থিটা উভয়বৃত্তের থিটা ইকুয়াল 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের এমনও পড়তে পারে ডাইরেক্টলি থিটা ইকুয়াল 0 বিন্দু পড়তে পারে, আবার এটা ঘুরিয়েও কিন্তু এমন আকার আসতে পারে। এখন আমরা কি করব, অতএব এইবার আমাদের এই থিটা ইকুয়াল 0 অর্থাৎ এই 1 প্রাইম 2 প্রাইম y1 প্রাইম y2 প্রাইমে কি থিটার পরিবর্তে আমরা কার মানটা বসাবো 0। আমরা বলতে পারি দেখো থিটা ইকুয়াল দেখো 0 বিন্দুতে মানগুলো বসাই, প্রথমটা হচ্ছে x1 প্রাইম কি আছে মাইনাস কত a sin থিটা, a sin এই থিটার পরিবর্তে কত বসবে 0। তাহলে আমরা জানি sin 0 এর মান কত 0, অর্থাৎ 0 বেড়ে গিয়েছে। ওকে, সকলে কিন্তু জানি sin 0 মানে হচ্ছে 0। সেম ভাবে এটাই বসাই x2 প্রাইম, তাহলে মানটা বসিয়ে দিয়ে আমরা কত মাইনাস a cos 0। তাহলে আমরা জানি cos 0 ডিগ্রির মান কত আমাদের, আমরা সবাই জানি cos 0 মান কত 1, তাহলে কত হচ্ছে মাইনাস a হচ্ছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কার মান, আমরা কিন্তু পেয়ে গেলাম x1 প্রাইমের মান, আর কি পেয়ে গেলাম x2 প্রাইমের মান। সেম ভাবে এই দুটো বসাই দেবো এবং এবং y1 প্রাইম, y কি আছে y1 প্রাইম কি b কত b cos 0। তাহলে আমরা জানি cos 0 মানে 1, অর্থাৎ কি শুধু b হবে, আর y2 প্রাইম এখানে কত আছে মাইনাস b sin 0। আমরা জানি sin 0 মান 0, তো 0 ইন্টু b মানে আমরা একবারে 0। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা x প্রাইমের মান x2 প্রাইমের মান y প্রাইম y2 প্রাইমের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের এই মূল সূত্রে কিন্তু মানটা বসালে হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি লিখতে পারি যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল x1 প্রাইম তার স্কোয়ার প্লাস y1 প্রাইম তার স্কোয়ার পাওয়ার 3/2 বাই x1 প্রাইম y2 প্রাইম মাইনাস x2 প্রাইম y1 প্রাইম। জাস্ট মানগুলো এখানে বসাই দিই আমরা। তাহলে x1 প্রাইমের মানটা 0, তাহলে এই পার্টের মান হচ্ছে 0 প্লাস y1 প্রাইমের মানটা হচ্ছে b, তাহলে কি হচ্ছে আমাদের b স্কোয়ার, কিন্তু এটা স্কোয়ার, তাহলে b স্কোয়ার পাওয়ার কত 3/2। তাহলে আমাদের খেয়াল করতে হবে x1 প্রাইমের মান 0 ইন্টু y2 প্রাইমের মান 0, সমস্যা নেই, মাইনাস x2 প্রাইমের মান হচ্ছে কি মাইনাস a, আর y1 প্রাইমের মান b। আমরা এখানে মানটা বসালাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে আমাদের এই স্কোয়ার, আমরা একটু ক্যালকুলেশন করে দিই। দেখো আমাদের এই স্কোয়ার কাটলে কত আমাদের কত বি কিউ বাই মাইনাস মাসে কি প্লাস, তাহলে এ বি কত আমাদের এ বি, এটা কাটলে কত আমাদের এটা কাটলে কত আমাদের বি স্কোয়ার, ফাইনালি কি বেরিয়েছে বি স্কোয়ার বাই এ। তাহলে ইহাই নিম্নে আমাদের এই কি বলতো প্রামিতিক সমীকরণের কি এই কমা 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। আশা করি প্রিয় ভাই বোনেরা তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে অবশ্যই এই থিটা ইকুয়াল 0 বিন্দুতে x ইকুয়াল a থিটা y ইকুয়াল এত রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটা কিন্তু হোমওয়ার্ক, এটা কি আমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা এই অঙ্কটা বাসায় বসে খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবা। যদি তোমরা অঙ্কটা বুঝে থাকো তাহলে সকলেই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে না ভাইয়া অঙ্কটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।
আরাফাত রহমান বলছে প্রথম অধ্যায়ের এই টাইপগুলো কি পড়া লাগবে না হাসান ভাইয়া? আরাফাত রহমান, আমি যেগুলো পড়াবো এর বাইরে কোনো অঙ্ক করা লাগবে না, নো টেনশন। আমি আবারও বলছি, আমি যেই অঙ্কগুলো পড়াবো এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না। দ্রুত একটু কমেন্টস করবো, আমাদের হাতে সময় খুবই কম, আমরা দ্রুত সময়ের মধ্যে কিন্তু অধ্যায়টা শেষ করবো। সবাই একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্টস করো, যদি তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমরা কিন্তু অন্য অঙ্কে যাবো। হ্যাঁ, আমরা কিন্তু অন্য অঙ্কে চলে যাব। সবাই একটু দ্রুত কমেন্টস করবা। হ্যাঁ, আমি সকলের কমেন্ট আশা করতেছি, দ্রুত সকলের কমেন্ট আশা করতেছি, সবাই দ্রুত একটু কমেন্ট করবা। হ্যাঁ, এমনি রমজান আলী ভাইয়া, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি যেগুলো পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি এইগুলো পড়লেই হবে। সাদাত হোসাইন পাবেল বলছে 0 বিন্দুতে লাগবে না। আচ্ছা ভাইয়া, সাদাত হোসাইন দীপু ভাই, দেখো এখানে আমরা a,0 বিন্দুতে এই সমীকরণে মানটা বসাইছি। তুমি চাইলে a,0 বিন্দুটা এই সমীকরণে বসাতে পারবা। তুমি যে কোনো একটা সমীকরণে বসালেই তোমার একই মানটা আসবে, অন্য কোনো মান আসার সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে কি যাবো? তাহলে কি আমরা পরবর্তী ম্যাথে যাবো? সবাই একটু বলো তো, আমরা কি পরবর্তী ম্যাথে যাব? তাহলে আমরা পরবর্তী অংশে গেলাম। হ্যাঁ, আচ্ছা দেখো সবাই একটু খেয়াল করবা। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর অধ্যায় 2B, অর্থাৎ বক্রতা প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা আজকে একটা প্যারামিটার যুক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় দেখব। তো শুরুতে এই প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে আমাদের যে থিটা ইকুয়াল π/4 বিন্দুতে x ইকুয়াল a cos q থিটা, y ইকুয়াল a sin q থিটা বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এই অধ্যায়ের অর্থাৎ বক্রতার প্যারামিটার যুক্ত সমীকরণ দিয়ে যেই ম্যাথ শিখলাম, আমরা চাইলেও কিন্তু এইভাবে কিন্তু ম্যাথটা করতে পারি। আবার আমরা যদি মনে করি না ভাই আমরা ওইভাবে ম্যাথটা না করে আমরা 2A অধ্যায়ের যে বক্রতার ব্যাসার্ধ শিখছিলাম যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে, সকলের মনে আছে যে রো ইকুয়াল দেখো 1 প্লাস কত y1 স্কয়ার কত পাওয়ার কত পাওয়ার 3/2/y2। দেখো তো প্রিয় ভাই বোনেরা, যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের এই সূত্রটি কার কার মনে আছে? অনেকের এই সূত্রটি মনে থাকার কথা। এই খেয়াল করে দেখো, আমরা জানি y1 মানে কি আমাদের y মানে হচ্ছে dy/dx, অর্থাৎ x এর সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ, আর y2 মানে কি x এর সাপেক্ষে y এর 2 অন্তরীকরণ। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু আমরা এই অঙ্কের সাহায্যে করতে পারি। কেন করতে পারি তাহলে একটু খেয়াল করে দেখি আমরা। দেখো এখানে আমাদের কার কার মান লাগবে? y1 এর মান লাগবে, আর কার মান লাগবে? y2 এর মান লাগবে। তাহলে সাপোজ আমরা কি জানি যে দেখো dy/dx, এটা মানে কি? এইটা মানে কিন্তু আমাদের কি y1, এটা আমরা কি জানি? এটা মানে হচ্ছে y1, y1 মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ। তাহলে দেখো আমরা এই পার্টটা কেমন ভাবে লিখতে পারি না, দেখো লিখতে পারি, দেখো দেখো d থিটা আবার কত dx/d থিটা, আমরা এটা লিখতে পারি না? কারণ কি, একটু ক্যালকুলেশন করে দেখি আমরা। খেয়াল করো, যদি আমরা উল্টায় দিই dy/d থিটা ক্রস কত d থিটা/dx, তাহলে ফাইনালি যদি আমরা এখান থেকে এই d থিটা যেটা কেটে দিই তাহলে আমাদের কত হচ্ছে বলতো, যে dy/dx। একটা ব্যাপার তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে dy/dx এটা কত পাইছি dy/dx। তাহলে আমরা এই dy/dx এর পরিবর্তে কি লিখতে পারবো? dy/d থিটা বাই কত dx/d থিটা। যেহেতু এইটা আমাদের কি কি পরামিতিক সমীকরণ দেওয়া আছে, তাহলে অঙ্কগুলো কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? থিটার সাপেক্ষে। তাহলে আমরা শুরুতেই কি করে নেবো? এই দুইটা পার্টকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে নেবো। তাহলে প্রথম কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে, খেয়াল করতে হবে, একটা দেওয়া আছে x ইকুয়াল দেখো a cos q থিটা, আর এক পার্ট দেওয়া আছে যে y ইকুয়াল a sin q থিটা। তাহলে আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হচ্ছে এই যে dy/d থিটা আর dx/d থিটা, অর্থাৎ এই x এর অংশটাকে থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করব,
আবার এই অংশটাকে আমরা থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এই পার্টটাকে থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে হয় কত, ডিএক্স বাই কত, ডি থিটা। এখানে এটা ধ্রুবক রেখে দিলাম, তাহলে কস কিউ থিটা করলে কত হয় আমরা কি জানি, আমরা জানি 3 কত, 3 কস স্কোয়ার থিটা ইন্টু কত, ডি বাই ডি থিটা কত, কস থিটা। এটা কিভাবে হয় আমরা সকলেই জানি, তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাদের মনে নেই আমি একটু ক্লিয়ার রাখ করে দিই। দেখো আমরা কি জানি, সাপোজ জানি মনে করো ডি বাই ডি এক্স, সাপোজ এখানে কি রয়েছে বলতো, যে কস স্কোয়ার মনে করো আমাদের কি আছে, আমাদের সাপোজ ওয়াই আছে। তাহলে এইটা দেখো আমাদের, যদি আমাদের এই কজ ওয়াইটা কি হয়, আমাদের এক্স হয়, এটা কি হয় ধরে নিলাম কজ ওয়াই মানে এক্স, আর পাওয়ার কি আছে স্কোয়ার, তাহলে এটা কার সূত্র হয়, এক্স টু দি পাওয়ার, এটা সূত্র। তাহলে আমরা সূত্র কি জানি, বললাম আমরা কি জানি যে এন কি এক্স, এন এক্স, এক্স মানে কোনটা কজ, তাহলে এন এক্স কত, এন মাইনাস ওয়ান ইন্টু কি বলতো, ডি বাই ডি এক্স কত আমাদের এক্স, এক্স মানে কিন্তু ওয়াই, এটা আমাদের কত হয় 2 cos y ইন্টু কত dy বাই dx। তাহলে সেম ভাবে এটা কিন্তু আমাদের কার ফর্মুলা পড়ছে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এটা কনস্ট্যান্ট রেখে দিলাম। তাহলে কি বলতো, n x n মাইনাস 1 মানে 3 এর থেকে একবার দিলে হয় স্কোয়ার ইন্টু ডি বাই ডি থিটা কস থিটা। কারণ কি কোসিক কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, এখানে কি থিটা কোনটা, থিটা মানে কিন্তু শুধু থিটা না, এখানে আছে কস থিটা। তাহলে এটাকে ফাইনালি কত আসে আমাদের, তাহলে আসে 3a cos স্কোয়ার থিটা, আর আমরা জানি cos থিটার একবার অন্তরীকরণ করলে কি হয় কি বলতো, মাইনাস সাইন থিটা। এই পার্ট পেয়ে গেলাম। তাহলে একইভাবে যদি আমরা এটাকে কাজ করি, খেয়াল কথা পাবো তো, হচ্ছে কত dy বাই ডি থিটা, সেম ভাবে কত 3a সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটারে করলে আমরা কি জানি, আমরা জানি cos থিটা। দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমাদের কি করতে হবে, আমাদের টার্গেট কিন্তু কত y1 বের করতে হবে। তাহলে y1 যদি বের করতে হয়, তাহলে আমরা একটু ক্যাচ করে নিই, লিখতে পারি এখন আমরা কি বলতে পারি, দেখো যে dy বাই dx, এটা না dy বাই dx, বা এটা কি বলতে পারি, এটাকে বলতে পারি কিন্তু y1, dy বাই dx বা y1। তাহলে এই পার্টটাকে আমরা ওই পার্টের মতো করে লিখতে পারি, তো কি লিখতে পারি dy বাই কত ডি থিটা বাই কত dx বাই ডি থিটা। আমরা জাস্ট মানগুলো বসাই দেবো। তাহলে প্রথমটার মান মানে কি dy বাই ডি থিটার মান যেটা পাইছি, কত পাইছি, আমরা পাইছি 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কত, ইন্টু কস থিটা, আর dx বাই ডি থিটার মান আমরা কত পাইছি, dx বাই ডি থিটার মান আমরা পাইছি কত, মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। তাহলে আমরা একটু কাটাকুটি করার চেষ্টা করি, যদি ক্যালকুলেশনটা করি, এখান থেকে 3a বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে সাইন কাটলে কত থাকবে আমাদের, উপরে কি থাকবে সাইন থিটা, কস কাটলে কত থাকবে কস থিটা। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের কি থাকলো, মাইনাস ট্যান থিটা। আশা করি আমরা কি পাইছি, dy বাই dx অর্থাৎ y1 এর মানটা আমরা কত পাইছি, ট্যান থিটা পাইছি। আশা করি এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমাদের লাগবে কার মান, y1 লাগবে আর y2 লাগবে। তাহলে y1টাকে যদি আমরা আরো একবার অন্তরীকরণ করি, তাহলে কত হয়, y2 হয়। তাহলে আমরা জানি ট্যান থিটারে অন্তরীকরণ করলে কত বলতো, কত হয় সেক থিটা ইন্টু dy বাই ডি থিটা। একটু খেয়াল করতে হবে, সরি এখানে আমরা কি ক্লিয়ার করে দিই, যে ট্যান থিটারে করলে কত হচ্ছে আমাদের, দেখো সেক স্কোয়ার থিটা করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমি একটু আরো ভেঙে দিলে মানে তোমার ভেঙে ক্লিয়ার হওয়া, ঠিক আছে। এখানে ছিল y1, তাহলে আমরা বলতে পারি দেখো d বাই dx y1, কারণ আমাদের লাগবে কার মান, y2 এর মান লাগবে। তাহলে একবার অন্তরীকরণকে আরো একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দুইবার পাওয়া যায়। তাহলে এই পাশে আমরা d বাই dx প্রয়োগ করলাম, তাহলে এই পাশে আমরা কি প্রয়োগ করব, এই পাশে আমরা প্রয়োগ করলাম d বাই dx, এখানে কি আছে মাইনাস ট্যান থিটা কিন্তু আছে। তাহলে এটা কত হয়, এটা হয় y2, তাহলে x এর সাপেক্ষে ট্যান থিটার অন্তরীকরণ করা হয় কি বলতো, মাইনাস সেক স্কোয়ার থিটা। কিন্তু খেয়াল করতে হবে x এর সাপেক্ষে এখানে x থাকলে 1 হতো, এখানে x এর সাপেক্ষে থিটার করলে কি হবে বলতো, কত d থিটা বাই কত আমাদের dx হবে। কারণ যেহেতু এই থিটা কিন্তু x না, থিটা যদি x হতো তাহলে মানটা কিন্তু 1 হতো। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, আরো একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা মানটা কার মান পাইছি, এখানে মান পাইছি dx বাই ডি থিটা, অর্থাৎ
থিটার সাপেক্ষে এক্স এর অন্তরীকরণের মানটা আমরা এটা পাইছি, বাট এখানে কি পাইছি কি এক্স এর সাপেক্ষে থিটার অন্তরীকরণ উল্টা, তাহলে আমরা এটা উল্টাই দেবো। এটা কত আছে আমাদের মাইনাস কত সেক স্কয়ার থিটা বাই কত আমাদের ডি থিটা বাই ডিএক্স। না উল্টালে কিন্তু হবে না, মানে উল্টাই দিচ্ছি আমরা, হ্যাঁ কত আমাদের ডি থিটা বাই ডিএক্স। আমরা কিন্তু এই পার্টটারে উল্টাই দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, লব থেকে কোনো কিছু উল্টাই দিলে হরে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা মানটা বসাই দিই। মানে দেখো প্রিয় ভাই বোনেরা, এই লাইনটা যেটা মিন করে এই লাইনটা কিন্তু সেটা মিন করে, এটা যদি তুমি আবারও লবে নিয়ে যাও তাহলে সেখানে কি চলে আসবে ডি থিটা বাই ডিএক্স। আমরা কেন এই কাজটা করছি, আমাদের এই মানটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমরা মানটা বসাই দিই। লবে আছে সেক স্কয়ার থিটা, তাহলে হরে এই পার্টের মানটা কি পাইছি, এই পার্টের মান পাইছি, এটা বসাই দেবো। কি পাইছি মাইনাস 3a কত কজ স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেক স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস আউট, তাহলে লবে কি আছে সেক স্কয়ার থিটা, দেখো 1/cos মানে কি সেক, তাহলে 1/cos স্কয়ার মানে কি বলতো আমাদের সেক স্কয়ার। আর নিচে আমাদের কি থাকবে, নিচে থাকছে কত 3a সাইন থিটা। তাহলে এটা আমাদের কত হচ্ছে দেখো তাহলে 3a, তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেক টু দি পাওয়ার 4 থিটা আর 1/sin মানে কি cosec COSEC থিটা পাই হচ্ছে 3a। বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে। তাহলে এই সেক স্কয়ার থাকলো 1/cos স্কয়ার মানে কি সেক স্কয়ার থিটা, 1/sin থিটা মানে কি cosec থিটা, আর কত আসছে নিচে আমাদের 3a থেকে গেল। তাহলে এখন আমাদের কাজ কি, এই যে থিটা ইকুয়াল π/4 বিন্দুতে মানটা বসিয়ে এই সূত্রে বসালে কিন্তু মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মানগুলো বসাই দিই। দেখো এইগুলো আমরা একটু এই মানটা আমরা এখানে লিখে দিই, হ্যাঁ যেটা পালাম। এই যে ফাইনালি কত পাইছি আমরা, ফাইনালি পাইছি কত সেক টু দি পাওয়ার 4 থিটা ইন্টু cosec থিটা বাই 3। আমাদের জায়গা লাগবে বিধায় আমরা এই ক্যালকুলেশনের মানটা আমরা নিচে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা এখন বলতে পারি দেখো থিটা ইকুয়াল কত π/4 বিন্দুতে y1, y1 এর মানটা বসিয়ে দিই। y1 মানে আমরা কত পাইছি, y1 মানে পাইছি মাইনাস কত tan, খেয়াল করতে হবে y1 মানে কি পাইছি আমরা tan থিটা, এখানে থিটা মানে কত π/4। তাহলে আমরা সকলেই জানি tan π/4 মানে কি আমাদের, আমরা জানি কিন্তু 1, আমরা জানি tan π/4 মানে হচ্ছে 1, যদি কেউ না জেনে থাকে তাহলে এখন জেনে নিবা। আর একটা মান রয়েছে কি রয়েছে y2, এবং কি এবং হচ্ছে y2 এর মানটা বসাই দিই। সেক টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমরা জানি 4 আর √2/3a। কিভাবে হয়েছে আমরা বলে দিই, আমরা জানি দেখো সেক π/4 মানে কিন্তু √2, আবার COSEC cosec π/4 মানে কিন্তু আমাদের √2, অর্থাৎ এই সেকের পরিবর্তে যদি আমরা এই সেক থিটার পরিবর্তে π/4 বসাই তাহলে হয় সেক π/4 মানে হচ্ছে √2, আবার cosec এর π/4 অর্থাৎ এই থিটার পরিবর্তে π/4 দিলে কি হবে √2 হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত কারোর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, আমরা কিন্তু সকলেই খুব ক্লিয়ারলি এই বিষয়টা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা এখন দেখো এই পার্টটা ক্যালকুলেশন করলে কথা আমাদের কত হচ্ছে 4√2/3a। কিভাবে হয়েছে এটা ভেঙে দিয়ে আমরা দেখে দেখো এখানে √2 এর পাওয়ার 4 মানে কয়বার √2 হবে 4 বার, একটা √2 দেখো √2 আর একটা কিন্তু √2 রয়ে গিয়েছে। দেখো আমরা এই দুইটা মিলে কত হয়, দুইটা মিলে হয় √2 তার স্কয়ার ইন্টু এই দুইটা মিলে কত হয় √2 তার স্কয়ার ইন্টু √2। তাহলে এটা কত আছে আমাদের 2, এটা কত 2, এটা হচ্ছে √2, অর্থাৎ ফাইনালি কত হচ্ছে 4√2/3। তাহলে আমরা একেবারে কি মান পেয়ে গেলাম, y1 এর মানটা পাইছি, y2 এর মানটা পাইছি। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি কি বলতে পারি যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, কি জানি যে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল 1 প্লাস y1 তার স্কয়ার পাওয়ার কত 3/2 বাই হচ্ছে y2। তাহলে মানটা আমরা বসাই দিই 1 প্লাস y1 স্কয়ার মানে y1 মানে কত পাইছি -1, -1 এর স্কয়ার মানে কিন্তু 1, পাওয়ার কত আছে
3/2 আর হরে কি আছে y2, y2 এর মান কত, মানে আছে 4√2 বাই কত আমাদের 3a। তাহলে ক্যালকুলেশন করি, এখানে কি আসছে 3/2। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো 2√2 মানে কত, মানে হচ্ছে এই 2 এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু এর মান হচ্ছে কত 1/2, এটা সূচক করলে হয় 2 1 প্লাস 1/2 মানে কত আছে আমাদের 2 3/2। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 3/2, 2 3/2 মানে কি আমাদের 2√2, হরে আসছে 4√2 বাই 3a। তাহলে এখান থেকে আমরা খেয়াল করি, দেখো 2√2 বাই কত 4√2, এইটা উল্টে গেলে কত আমাদের 3a। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখি আমরা, এখানে কি একটু কাটলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে 2 আর 2 কাটা, তাহলে 2 দিয়ে 4 কাটলে কথা আমাদের শুধু 2 হচ্ছে, তাই না? তাহলে কথা আমাদের ফাইনালি কি থাকবে 3a/2। তাহলে আমরা কিন্তু ফাইনালি পাচ্ছি কত 3a/2। যেহেতু কখনো বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, তাই এই জন্য আমরা এটা কি দেবো, এই এর এখানে কি দেবো মডুলাস দেবো, অর্থাৎ কি ফাইনালি আমরা পেয়ে গেলাম 3, কত পেয়ে গেলাম 3a/√2। ইহাই নিম্নে এই সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। আশা করি তোমাদের এই প্রশ্নটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, কারোর কোথাও অসুবিধা হওয়ার কথা না। যদি তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা যে না অঙ্কটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। জান্নাতুল মিম y2 থেকে আবার বুঝান ভাইয়া। আপু তুমি অবশ্যই লাইভ ক্লাস শেষ হওয়ার পর দেখবা, দেখলে বুঝতে পারবা। আচ্ছা কি বুঝাবো আসলে সেটাই তো বুঝলাম না। আচ্ছা একজন বলছে y2 থেকে আবার বুঝান, y2 থেকে আবার বুঝান মানে কি, এখানে একটা জিনিস বুঝতে হবে। দেখো এইটার মানে হচ্ছে y2, তাহলে x এর সাপেক্ষে আমি কিভাবে বোঝাই, এই যে এরকম বোঝা, দেখো মনে করো d/dx, এখানে কি আছে আমাদের খেয়াল করবা যে tan x। তাহলে আমরা জানি x এর সাপেক্ষে tan x এ একবার অন্তরীকরণ করলে হয় কত বলতো, যে sec² x ইন্টু দেখো t/dx অফ x, আমাদের কত হয় মাইনাস, খেয়াল করবা যে sec² x ইন্টু কিন্তু 1। বাট খেয়াল করে দেখো, তাহলে এখানে কি, তাহলে tan থিটারে একবার করলে কি হবে sec² থিটা d/dx, এটা কি x, এখানে x ছিল মানে এখানে x হয়েছে, এখানে থিটা থাকলে এখানে কি হবে থিটা থাকবে, তাহলে এখানে যেহেতু থিটা তাহলে কি হবে d/dx। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আমরা কি নেক্সট পার্টে যাবো, সবাই একটু কমেন্ট করো তো আমরা নেক্সট অংশে যাবো কিনা। সবাই একটু কমেন্টস করবা যে আমরা নেক্সট অংশে যাব কি না, সকলে একটু কমেন্ট করবা যে আমরা নেক্সট অংশে যাব কিনা। সবাই একটু কমেন্ট করবা যে আমরা নেক্সট অংশে যাব কি না, মানে নেক্সট ম্যাথ এ যাব কি না। সকলের কমেন্ট আশা করতেছি আমরা নেক্সট অংশে যাব কি না। হ্যাঁ তাহলে আমরা পরবর্তী অংশে যাব, সবাই একটু বলো তো দ্রুত। পাই দ্বারা যদি ভাগ থাকে তাহলে সবসময় রো এর মান এমনটাই বসাবো। পাই দ্বারা যদি ভাগ থাকে রো এর মান, না রো এর মান এমনটা বসানোর দরকার নেই, যদি কোথাও নেগেটিভ আসে ভাই সেখানে তোমরা রো বসাবা, ঠিক আছে। সাদাত হোসেন পাবেল ভাইয়া তুমি অঙ্কটা এই নিয়মে করতে পারো বা আগের নিয়মের সূত্র দ্বারাও কিন্তু অঙ্কটা করতে পারো। জি স্যার নেক্সটে যান। তাহলে প্রিয় ভাই বোনেরা এখন আমরা পোলার ফাংশন, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখো, দেখো অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর অধ্যায় 2C নিয়ে, অর্থাৎ 2C এর নাম হচ্ছে বক্রতা অর্থাৎ পোলার ফাংশনের ক্ষেত্রে। আমরা কিন্তু সকলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে জানি পোলার ফাংশনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, আমাদের থাকবে কিন্তু আর আর থিটা, এদেরও কিন্তু অবশ্যই কি থাকবে আর আর থিটা যুক্ত সমীকরণকে আমরা কি পোলার সমীকরণ বা পোলার ফাংশন বলে থাকি। এখন দেখো এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে প্যাডাল সমীকরণ কি সমীকরণ ভাইয়া, প্যাডাল সমীকরণ। ম্যাথে পড়তে হলে আমাদের জীবনে বহু বহু সমীকরণ শিখতে হবে, ফিজিক্সে পড়লেও শিখতে হবে। তাহলে এখন আমরা প্যাডাল সমীকরণ শেখার চেষ্টা করবো। দেখো বলছে যে আর ইকুয়াল, দেখো এফ অফ থিটা, কি হচ্ছে এফ অফ থিটা, আবার কি বলছি যে আর ইকুয়াল এফ অফ থিটা বক্ররেখার স্পর্শকের উপর মূলবিন্দু হতে লম্ব দূরত্ব পি হলে পি ও আর সম্পর্কিত সমীকরণকে প্যাডাল সমীকরণ বলা হয়। তাহলে প্যাডাল সমীকরণটা কাকে বলে ভাইয়া, এই যে পি আর আর, কি বললাম পি আর আর সম্পর্কিত সমীকরণকে আমরা কি বলবো, প্যাডাল সমীকরণ বলবো। তাহলে আমরা একটু উদাহরণ দেখো, সাপোজ আমরা বলতে পারি যে আর ইকুয়াল দেখো যে কস থিটা, এই সমীকরণ কি বলবো, প্যাডাল সমীকরণ বলতে পারি। কারণ এ পাশে আমাদের অবশ্যই আর রয়েছে, এখানে কি রয়েছে কস থিটা রয়েছে, অর্থাৎ পি ও আর সম্পর্কিত সমীকরণকে আমরা কি বলবো, প্যাডাল সমীকরণ বলবো। এখন দেখো প্যাডাল সমীকরণের যে সূত্রটা সেটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এইটাকে বলা হয় মূলত কি প্যাডাল সমীকরণ, কি বলা হয় প্যাডাল সমীকরণে, প্যাডাল সমীকরণ। তাহলে আমরা সকলেই আজকে থেকে প্যাডাল সমীকরণটা মনে রাখার চেষ্টা করব, কারণ এই টাইপের যেই সমীকরণ থাকবে সেগুলার বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার জ্যা নির্ণয় করতে হলে আমাদের প্যাডাল সমীকরণটা অবশ্যই দরকার। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি বা সকলে মুখস্থ করে নেব। আমরা জানি 1/p² = 1/r² প্লাস 1/r⁴ ইন্টু dr/d²। এটাকে বলা হয় প্যাডাল সমীকরণের সূত্র বা প্যাডাল সমীকরণ, অর্থাৎ এই বাংলা লেখার যে গাণিতিক রূপ কোনটা, এইটা। তাহলে আমরা ঝটপট সবাই কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব যে প্যাডাল সমীকরণ মানে হচ্ছে 1/p² = 1/r² প্লাস 1/r⁴ dr/d²। এখন দেখো আমাদের আরো একটা দুইটা সূত্র আমরা জানার চেষ্টা করব। প্যাডাল সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কি বলেছে ভাইয়ারা, প্যাডাল সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা আমরা মনে রাখবো রো ইকুয়াল আর ডি আর বাই ডিপি। প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। কোন মনে রাখবো, প্যাডাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি রো ইকুয়াল আর ডি আর বাই ডিপি। আমরা আরেকটা সমীকরণ মনে রাখবো, দেখো মূলবিন্দু বা মেরুবিন্দু বা পোলগামী গামী বক্রতার যা, অর্থাৎ প্যাডাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার যা নির্ণয়ের সূত্রটা আমরা মনে রাখবো কি 2p ইন্টু dr/dp। দেখো ভাইয়ারা আমাদের এই ব্যাসার্ধের ক্ষেত্রে কি ছিল dr বাই কত ডিপি, আর সামনে কি ছিল একটা আর ছিল, আর এখানে কি আছে আমাদের দেখো dr/dp, আর এখানে কি রয়েছে আমাদের 2p রয়েছে। দেখো আগে ছিল আর এখন কি 2p। তাহলে আমাদের এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ। সো শুরুতেই আমরা একটা প্রশ্ন দেখার চেষ্টা করি, সবাই একটু প্রশ্নটা খেয়াল করি। প্রশ্ন বলেছে যে r² = a² cos 2θ বক্ররেখার r, θ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের এই ম্যাথগুলো সমাধান করতে হলে আমাদের কোন কাজটা করতে হবে, আমাদের কিন্তু প্রথমত যে কাজটা করতে হবে সূত্র জানতে হবে। তাহলে এই যে r² = a² cos 2θ এই টাইপের যে সমীকরণ সেটাকে আমরা কি বলি, প্যাডাল সমীকরণ। আর প্যাডাল সমীকরণের সূত্র আছে যেটা আমরা ইতিমধ্যে শিখেছি। তাহলে বক্ররেখার r, θ বিন্দুতে কি বক্রতার ব্যাসার্ধ, তাহলে আমরা একটু আগে শিখে আসলাম প্যাডাল সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কত আর কত ডি আর বাই কত আমাদের ডিপি, তাই না? এটা কার সূত্র, প্যাডাল সমীকরণের ক্ষেত্রে কিন্তু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র। সো যাদের 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 সূত্রটা মুখস্থ নেই তারা কিন্তু অবশ্যই সূত্র মুখস্থ করে অঙ্কে যাবা। তাহলে খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, প্রথমত কি লাগবে আমাদের ডি আর বাই ডিপি এর মানটা লাগবে। বাট এখানে যে সমীকরণটা দেওয়া আছে, কার সমীকরণ দেওয়া আছে, আর আর থিটা। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো r² = কত আমাদের a² কত cos 2θ। তাহলে অবশ্যই এই অঙ্ক থেকে আমাদের কি প্যাডাল সমীকরণ লাগবে না, প্যাডাল মানে কি 1/r² = কত 1/p² প্লাস 1/r⁴ দেখো ডি থিটা বাই, আমরা একটু দেখে নিই
তো এটা ভুলে গেছে, এটা হচ্ছে 1/p² আর এটা কি 1/r²। কি হবে আমাদের 1/p² ইকুয়াল 1/r² প্লাস 1/r⁴ দেখো dr/dθ তার হোল স্কয়ার। প্রথমত প্যারাল সমীকরণের মধ্যে কার মানটা লাগবে, dr/dθ এর মানটা লাগবে। তাহলে আমাদের যেই সমীকরণগুলো দেওয়া থাকবে আমরা ওই সমীকরণগুলোকে আগে থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করে নেব, এই অঙ্কের ক্ষেত্রে হোক অন্য অঙ্কের ক্ষেত্রে হোক, ঠিক আছে। দেখো অন্তরীকরণ করার আগে আমরা একটা বিষয়ে মনোযোগ দেবো, যদি কোনো অঙ্কের মধ্যে পাওয়ার থাকে তাহলে আমরা লন নেওয়ার চেষ্টা করবো, লন নিলে পাওয়ারটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা বলি উভয় পক্ষে লন নিয়ে পাই, লন নিলে হচ্ছে লন a² ইকুয়াল কত, লন দেখো a² কত cos 2θ। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, তোমরা লন নিতেও পারো আবার লনটা নাও নিতে পারো, ঠিক আছে। লন নিলেও হবে, লন না নিয়ে করলেও হবে। তাহলে পাওয়ার থাকলে লন নিবা, লন নিলে অঙ্কটা খুব ইজিলি হবে। আমরা সাইড নোট কি দিলাম, উভয় পক্ষে কি লন নিয়ে পাই, কি ভাই লন নিয়ে পাই, লন নিয়ে পাই, লন না নিয়েও করতে পারবা। তাহলে আমরা সকলে কি জানি, আমরা জানি লন a² মানে কত 2 ln a। এটা আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে কত 2 ln a। আর আমরা সকলে জানি, দেখো দেখো কি জানি যে লগ কি ab মানে কত, যে লগ a প্লাস কি লগ b। লগের ক্ষেত্রে গুণ থাকলে হয় প্লাস আর ভাগ থাকলে হয় মাইনাস। এটা আমাদের কত হবে, এটা হচ্ছে 2 ln a প্লাস কি হবে ln cos 2θ, ঠিক আছে। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি কার সাপেক্ষে ভাই, একটা বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু থার্ড পার্টি কিটা আছে, থার্ড চলক থিটা আছে, থিটার সাপেক্ষে। তাহলে এটাকে আমরা কার সাপেক্ষে করবো, থিটার সাপেক্ষে। এপাশে কি করলাম d/dθ কত 2 ln a, এপাশে কি করবো আমরা দেখো d/dθ কত 2 ln a, আর প্লাস কি আমাদের কত d/dθ কত আমাদের ln cos 2θ। একটা বিষয় খেয়াল করে দেখি d/dθ, তাহলে আমরা জানি সকলেই জানি, দেখো কি জানি যে দেখো d/dx অফ ln x মানে কি, মানে হচ্ছে 1/x ইন্টু কত d/dx অফ x মানে হচ্ছে 1/x ইন্টু কিন্তু 1। তাহলে আমরা থিটার সাপেক্ষে ln a, তাহলে 2টাকে রেখে দিলাম, আমরা জানি ln a রে একবার অন্তরীকরণ করলে কত হচ্ছে বলতো, এটা কিন্তু r², এটা কি এটা হচ্ছে আমাদের r, এটা কি আমাদের r, এটা কিন্তু r কিন্তু r। তাহলে আমাদের 2 ln r রে করলে হচ্ছে কত 1/r ইন্টু কত dr/dθ। কিভাবে খেয়াল করি, 2টাকে আমরা রেখে দিলাম, তাহলে আমরা জানি ln x এ করলে হয় 1/x, আবার x এ করলে হয় dx/dx। এখানে কি আছে x এর পরিবর্তে r আছে, মানে কি 2 জায়গায় 2 রেখে দিলাম, ln r রে করলে হয় 1/r ইন্টু r রে করলে হয় dr/dθ। একইভাবে এটা এখানে কোনো আমাদের এটা আছে কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা করলে হচ্ছে 0 প্লাস ln এই পার্টটা যদি আমরা x ধরি তাহলে কত বলতো, ln x এর করলে কত হয় 1/x, x মানে কত, x মানে হচ্ছে cos কত 2θ, আসলে কি এটা x না, তাহলে এটাকে আমরা আরেকবার করলে কত হবে d/dθ মানে কত cos 2θ কিন্তু, ওকে। তাহলে এই পাশে আমরা কত পাচ্ছি, এই পাশে পাচ্ছি 2/r কত dr/dθ, আর এই পাশে আমরা কি পাচ্ছি দেখো তো 1/cos 2θ। খেয়াল করতে হবে থিটার সাপেক্ষে cos 2θ এর অন্তরীকরণ করলে হয় দেখো মাইনাস sin 2θ ইন্টু আবার 2, কেন 2 হয়েছে, cos 2θ এর করলে হয় মাইনাস sin 2θ ইন্টু আবার 2θ এর করলে হয় 2। তাহলে একটা বিষয় দেখি আমরা, এই পাশ থেকে 2 আর এই পাশে 2 বাদ দিলে এই পাশে কত হচ্ছে 1/r দেখো dr/dθ, আর এই পাশ থেকে কি আমাদের মাইনাস sin 2θ বাই cos 2θ মানে কি বলতো কত tan 2θ। অতএব ফাইনাল যে ভ্যালুটা আমাদের লাগবে প্যারাল সমীকরণের ক্ষেত্রে কি লাগবে, dr/dθ এর মান লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে dr/dθ মানে কি বলতো মাইনাস r কত tan 2θ। মনে রাখতে হবে ভাইয়া এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু আমাদের বাসায় প্র্যাকটিস করতে। দেখো আমাদের এখানে যে অঙ্কগুলো আছে একটা যে r² ইকুয়াল cos 2θ a² বক্ররেখার পোলগামী জ্যা নির্ণয় করো, তাহলে কিন্তু ব্যাসার্ধর অঙ্ক যে নিয়মে করতে হবে এই জ্যা নির্ণয়ের অঙ্ক কিন্তু সেম নিয়মে করতে হবে। ব্যাসার্ধের অঙ্কের সূত্র আর জ্যার সূত্রটা কিন্তু আলাদা, সামান্য চেঞ্জ আছে। সেম ভাবে দেখো আমাদের এখানে
আরো 2টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন দুইটা কিন্তু তোমরা কি বাসায় কিন্তু ইজিলি প্র্যাকটিস করতে পারবা। আমরা যে অঙ্কটা এখন প্র্যাকটিস করছি এই নিয়মে কিন্তু, আবার বলছি বইয়ের সহায়তায় একটু বাসায় প্র্যাকটিস করলে কিন্তু পারবা। নিজে কোনো অঙ্ক শিখলে সেটা কিন্তু আরো বেশি ভালো হয়, নিজেকে শিখতে নিজে পারতে হবে। দেখো আমরা এটা পেয়ে গেলাম, এখন আমাদের মেন কাজটা কি? এখন মেন কাজটা হচ্ছে আমরা কি করব, আমরা পেডাল সমীকরণের সাহায্যে অঙ্কটা করতে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি, দেখো এখানে রাফটা মুছতি, আমরা বলতে পারি আমরা জানি, বলতে পারি আমরা জানি, দেখো আমরা জানি 1/p² ইকুয়াল 1/r² প্লাস 1/r⁴ dr/dθ। প্রত্যেকটা অঙ্ক আমি যে অঙ্কগুলো বাসার কাজ দিয়েছি প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করলে কিন্তু উত্তর মিলে যাবে। অবশ্যই তোমরা অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই সাইড ম্যাথ গ্রুপে পোস্ট করবা। এখানে আমরা মানগুলো বসাবো, দেখো 1/p² ইকুয়াল 1/r² প্লাস 1/r⁴। তাহলে সূত্র কি ছিল, dr/dθ²। তাহলে এখানে আমাদের এটা স্কোয়ার করতে হবে। তাহলে এখানে কি আছে, মাইনাস r tan 2θ তার স্কোয়ার। তাহলে আমরা এই লাইনটাকে এখানে লিখলাম, এই পাশে 1/r² প্লাস 1/r⁴। এটা কত হচ্ছে, যে r², দেখো যে tan² 2θ। তাহলে এটা কমন নেওয়ার বিষয়, এই পাশে আমরা পাচ্ছি 1/p² প্লাস কত 1/r² প্লাস 1/r²। আমরা একটা বিষয় কাজ করতে পারি, আমরা একবারে কিন্তু আমরা 1/r² কমন নিতে পারি, তাই না? আমরা কিন্তু একবারে 1/r² কমন নিতে পারি, নিলে কিন্তু কাজ ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/r² কমন যায়, কিভাবে কমন যায়, এখানে কিন্তু এটা গুণ করলে এটা কাটলে কি আমাদের r² থাকে। তাহলে একবার আমরা এদিকে না গিয়ে আমরা কমন নেবো, ঠিক আছে? তাহলে 1/দেখো 1/r² কমন দিলাম, তাহলে কমন দিলাম মানে কি, এখানটা কমন নিয়ে এসেছি, মানে এখানে কথা থাকবে 1 থাকবে প্লাস, এখানে কি আছে 1/r² tan θ না, কথা আমাদের কথা আছে আমাদের যে tan² 2θ। ক্যালকুলেশনটা করার চেষ্টা করবো সবাই, ঠিক আছে? খুব কঠিন হবে না, খুব সহজেই। তাহলে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 1/কত r²। আমরা জানি, আমরা সকলে জানি 1 প্লাস দেখো tan² θ মানে কত বলতো, মানে কত sec² θ। তাহলে এখানে কত আছে 1 প্লাস tan² 2θ, এটা মানে কি, এর মানে হচ্ছে দেখো sec² 2θ। বিষয়টা ক্লিয়ার করে লিখতে হবে। দেখো এটাকে আমরা যদি লেখার চেষ্টা করি, দেখো 1/p² ইকুয়াল 1/r²। আমরা জানি সেক, কি জানি বলতো, আমরা জানি sec θ মানে কত 1/cos, কি জানি 1/cos। তাহলে sec মানে 1/cos, ইন কত আমাদের বলো তো 1/কত 1/cos θ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা উল্টায় দিলে আমরা লিখতে পারি ফাইনালি, দেখো p² ইকুয়াল r² দেখো cos θ। আশা করি তোমাদের এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম হওয়ার কথা না, সবাই কিন্তু এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে এই পর্যন্ত না বোঝার কিছু নাই, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু আমাদের কথা হবে এখানে 2 থাকবে, এখানেও 2 থাকবে। তাহলে বা বলতে পারি এই স্কোয়ার উঠালে কত আমাদের স্কোয়ার কি থাকবে, যে p ইকুয়াল r cos 2θ। তাহলে ফাইনালি আমরা কত পেয়ে গেলাম কত, যে p ইকুয়াল r cos 2θ। আমার মনে হয় তোমাদের এই পর্যন্ত কারোর কোথাও অসুবিধা থাকার কথা না, যদি কারো কোথাও অসুবিধা থাকে তাহলে বলে দাও। তাহলে এখন আমরা কাজ করব, মানটা বসাবো। দেখো তো ভাইয়ারা খেয়াল করো, এখানে আর আছে, আরটাকে রেখে দিলাম, আমরা দেখতে পাচ্ছি cos 2θ। cos 2θ মানে কি, মানে হচ্ছে r², ভাই খেয়াল করো, মানে হচ্ছে r²/a²। যদি মানটা বুঝতে না পারো পাশে নোট করে নিবা, নোট আমাদের কি দেওয়া ছিল, সূত্র দেওয়া ছিল, সমীকরণ দেওয়া ছিল r² ইকুয়াল a² cos 2θ। এখান থেকে বলতে পারি যে cos 2θ মানে কি পাই আমরা, মানে পাচ্ছি দেখো r²/a²। অর্থাৎ আমরা জাস্ট যেটা পেলাম p ইকুয়াল r cos 2θ, cos 2θ পরিবর্তে বসালাম r²/a²। তাহলে ফাইনালি এখানে আমরা কি পেয়ে গেলাম, যে r³ বাই কত
এ। তাহলে আমরা দেখো এটাকে আর গুণ করলে হয়, দেখো আর কিউ ইকুয়াল এ পি। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন সূত্রে ব্যাক করতে হবে। আমাদের প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে আর কমা থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কি করতে হবে আমাদের? আমাদের কিন্তু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখো, আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা যাই। দেখো, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রের মধ্যে কার মান লাগবে? যে ডিআর বাই ডিপি। কার লাগবে? ডিআর বাই ডিপি, অর্থাৎ পি এর সাপেক্ষে একবার অন্তরীকরণের মান লাগবে। আবার যদি তোমরা ওই অঙ্কের সাহায্যে এই যে বক্রতা জ্যা বের করতে চাও, তাহলে সেখানেও কি লাগবে? ডিআর বাই ডিপি, অর্থাৎ পি এর সাপেক্ষে আর এর একবার অন্তরীকরণ লাগবে। তাহলে এখানে আমরা যে পার্টটা পাইছি, এই পার্টটা কি মান লাগবে আমাদের? ডিআর বাই ডিপি। তাহলে এই পার্টটা আমরা কি করব? এই পার্টটা আমরা কি পি এর সাপেক্ষে, কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আবারও বলছি, কি করব? ডি বাই ডিপি। আমরা বলছি কিন্তু বারবার যে পি এর সাপেক্ষে আমরা কি করব? একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা এই পাশে লিখি, আর কিউরে অন্তরীকরণ করলে হয়, এটা কার সূত্র? এক্স টু দি পাওয়ার এন, মানে কত আমাদের? 3r² ইন্টু, যেহেতু পির সাপেক্ষে আর এর, কার? পির সাপেক্ষে আর এর অন্তরীকরণ, তাহলে এই আর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার এর সূত্র না, তাহলে কি 3r কত? ডিআর বাই কত? ডিআর বাই ডিপি। কিন্তু আর এই পাশে কত হবে? এটা কনস্ট্যান্ট, মানে এই পাশে কত আমাদের? এই পাশে কত আছে? পির সাপেক্ষে পি এর অন্তরীকরণ আছে 1, এই 1 পেয়ে গেছি। কিন্তু এটাকে আমরা এই পাশে লিখতে পারি। এই পাশে লিখতে কত হচ্ছে আমাদের? দেখো তো কত খেয়াল করতে হবে। ডিআর বাই ডিপি ইকুয়াল, খেয়াল করো, এ 3r²। দেখো আমরা কিন্তু ফাইনালি কি পেয়ে গেছি? ফাইনালি ডিআর বাই ডিপি এর মান কত পাইছি? এ 3r²। কি পাইছি? এ কত? 3r² পাইছি না? আমরা কত পাইছি? এ 3r²। কি পাইছি? এ 3r²। হয়তো কোনো একটা জায়গায় মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। দেখো এখানে যে মিস্টেকটা করে ফেলেছি, এখানে কিন্তু ছিল এ স্কোয়ার, কি ছিল? এ স্কোয়ার। তাহলে এখানেও কি আমাদের এ স্কোয়ার, এখানেও কি আমাদের এ স্কোয়ার, এখানেও কি আমাদের এ স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা? এ স্কোয়ার বা কত? 3r²। কত পাইছি? তাহলে এখন আমরা কি পেলাম? যে ডিআর বাই ডিপি এর মান পাইছি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি, দেখো আমরা জানি, বলতে পারি যে দেখো আমরা জানি, খেয়াল করবা, যে বক্রতার যায়, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল, দেখো, আর ডিআর বাই ডিপি। আর মানে আর ডিআর বাই ডিপি এর যে মানটা পাইছি, কত পাইছি? এ কত? 3r²। অর্থাৎ ফাইনালি এই আর আর স্কোয়ার কাটলে হয় আর, অর্থাৎ আমরা কি পাচ্ছি বলতো? এই স্কোয়ার বা কত? 3r। এটাই কিন্তু আমাদের এই সমীকরণের কার বলতো? বক্রতার ব্যাসার্ধ। কত পাইছি? এই স্কোয়ার বা কত? 3r। আমরা কত পাইছি? আবার বলছি, এই স্কোয়ার বাই 3r কিন্তু আমাদের উত্তর। সো আশা করি তোমরা সকলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো কত পাবে আমাদের বক্রতার ব্যাসার্ধ? এ স্কোয়ার বাই 3r। যদি আমাদের এই প্রশ্ন পড়ে কি যে পোলগামী বক্রতার জ্যা, তাহলে আমরা জানি পোলগামী বক্রতার জ্যা মানে কি? জ্যা মানে কত? 2p কত? ডিআর বাই ডিপি। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধর মতো করে, অর্থাৎ আমরা এই অঙ্কটা যেইভাবে করছি সেম ভাবে অঙ্কটা করে এই যে কার মানটা বের করে নেবো? ডিআর বাই ডিপি এর মানটা বের করে নিয়ে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে? যে পোলগামী বক্রতা যা হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্ক সহ এই দুইটা প্রশ্ন কিন্তু কি বাসায় প্র্যাকটিস করতে পারবা খুব ইজিলি, কোথাও ভুল হওয়ার সুযোগ নেই। যদি তোমরা এই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারো, এখানে ক্লিয়ারলি বোঝার মতো করেই কিন্তু আমি অঙ্কটা ক্যালকুলেশন করে দিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ক্লাসটি করো, তাহলে বাকি 3টা প্রশ্ন তোমরা বাসায় ইজিলি প্র্যাকটিস করতে পারবা। সো সবাই দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্টস করে দেবেন যে তোমরা সবাই ক্লিয়ার কিনা।
হ্যাঁ আমি ঠিক করে দিয়েছি, এই স্কোয়ার ঠিক করে দিয়েছি, সমস্যা নাই। সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবা যে অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, এই অঙ্কটা পারলে কিন্তু বাকি 3টা প্রশ্ন একদম ইজিলি পারা সম্ভব, ইজিলি পারা কিন্তু সম্ভব। সেজন্য তোমাদের কাজটা হচ্ছে এই অঙ্কটা ক্লিয়ারলি করা, ঠিক আছে। এবং দেখো যারা আমার পেইড ব্যাচে ভর্তি আছো তাদেরও কিন্তু আমি ক্লাস ভিডিওটি পেইড ব্যাচের গ্রুপে আপলোড দেবো ইনশাল্লাহ। আবার বলছি পেইড ব্যাচের গ্রুপে কিন্তু আমরা এই ক্লাস ভিডিওটা আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার 2B আর 2C তে আর কোনো অঙ্ক করার দরকার নেই। আশা করি এই অঙ্কগুলো করলে আমাদের 2B আর 2C হয়ে যাবে, ঠিক আছে। আমি সকলের কমেন্ট আশা করতেছি, কমেন্ট হয়ে গেলে কিন্তু আমরা বিদায় নেবো। অনেক সময় ধরে ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা ধরে, আর বেশি ক্লাস নেওয়া যাবে না। সকলে একটু দ্রুত কমেন্টস করবেন যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। খুবই সহজ একটা অঙ্ক। সবাই একটু কমেন্ট করো যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আজকের এই পর্যন্তই। আমাদের নেক্সট যেদিন লাইভ ক্লাস হবে সেদিন অবশ্যই আমরা আগে থেকে তোমাদেরকে বলে দেব গ্রুপে যে না আমাদের লাইভ ক্লাস কবে হবে। আর আমাদের কিন্তু রুটিন অনুযায়ী কিন্তু আমাদের রেকর্ড ক্লাসটা চলমান থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।